তো দেখেন আজকে হচ্ছে 4 জুন 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 29তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7ম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের সাজেশনের যে 5 নাম্বার প্রশ্নটা, সেটা আলোচনা করব। দেখেন, সেখানে জানতে চাওয়া প্রশ্নটা আগে দেখি যে কে চুক্তি রদ করতে পারে, তারপরে কখন উক্তরূপ রদ আদালত কর্তৃক সাব্যস্ত হতে পারে। তো হু ক্যান রিসাইন এ কন্ট্রাক্ট, রিসাইন মানে হচ্ছে রদ। আর হোয়েন মে সাচ রেসিশন বি অ্যাডজাস্ট বাই দা কোর্ট। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদিও চুক্তি রদের কি কোনো সংজ্ঞা জিজ্ঞেস করছে, বলে নাই, বলছে কে চুক্তি রোধ করতে পারে, কিন্তু এগুলা যদিও সংজ্ঞা বলে নাই, কিন্তু এটা দেওয়া হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব, এটা ফর্মালিটি। যে যদি বলতে যে কে আপিল করতে পারে, তাহলে কে আপিল করতে পারে এটা বলার আগে আমার একটু আলোচনা করে নিতে হয় কি আপিল। যদি বলে কে রিভিশন করতে পারে, তাহলে আগে বলে নিতে হবে কি রিভিশন। বা এই ধরনের একটা প্রশ্ন আসে এরকম যে প্লিডিংস কখন সংশোধন করা যায়, আলোচনা করুন। তাহলে সবার আগে আমার একটু আলোচনা করে নিতে হবে কি প্লিডিংস এর সংজ্ঞা। তো এটা প্রশ্নে যে সবসময় সব জিনিস চাবে তাই না, কিন্তু যে জিনিসটা আপনি সংশোধন করতেছেন তার আগে কিন্তু ওই জিনিসটা কি এটা আমার পরীক্ষককে কি বুঝাই দিতে হবে, যেটা আমি জানি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে চুক্তি রদ আসলে কাকে বলে। চুক্তি রদ, দলিল রদ বা রেসিশন অফ কন্ট্রাক্ট। অনেক সময় এরকম আসে যে চুক্তি বাতিল, দলিল বাতিল, এগুলা নিয়ে মোটামুটি আপনারা কনফিউজড হয়ে যান, বুঝতে পারছেন? তো যদি আপনাকে বলে যে রদ বংশ, মনে রাখবেন রদ বংশ, চুক্তি রদক আর দলিল রদক কত দ্বারা? 35 দ্বারা। বিশ্বাস যেরকম বলে আরিফ বিশ্বাস, তারপরে আমাকে তানভীর বিশ্বাস, এরকম যদি আসে বংশটা কি বিশ্বাস বংশ। তো আপনি মনে রাখবেন যে চুক্তি রদ যা, দলিল রদ কি তাই, আর ইংলিশে বলে কি রেসিশন অফ কন্ট্রাক্ট। এখন এই চুক্তি রদ সম্পর্কে আলোচনা করছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 থেকে 38। কত দ্বারা? 35 থেকে 38। এটা পড়ার আগে আমি আপনাদের একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আমরা জানি যে যখন দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি হয়, তখন ওই চুক্তির শর্তাবলী যদি কোনো পক্ষ ভঙ্গ করে, তাহলে যে ভঙ্গ করলো আর যে সংক্ষুব্ধ তার 4 ধরনের প্রতিকার আছে। মানে সে ওই চুক্তি ভঙ্গ নিয়ে 4 ধরনের মামলা করতে পারে। একটা হচ্ছে আপনার চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ চাইতে পারে। সুনির্দিষ্ট বলবৎকরণ মানে হচ্ছে যে যে কেন তুমি ভঙ্গ করছো, তোমার এই যে তাই পালন করাইতে চাই। আর একটা হচ্ছে যে ক্ষতিপূরণ, যে আমার সুনির্দিষ্ট বলবৎকরণ লাগবে না, বা লাগলেও আমি সাথে আবার কি চাই, ক্ষতিপূরণও চাই। ক্ষতিপূরণ মানে হচ্ছে কি ক্ষতিপূরণ? আর্থিক ক্ষতিপূরণ। এছাড়া নিষেধাজ্ঞা চাইতে পারি আমি। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা অর্থ হচ্ছে যে অপর পক্ষ যেন বিরত হয়, অপর পক্ষ যেন কি বিরত হয়। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনার চুক্তি রদ। চুক্তি রদ মানে হচ্ছে যে আমি নিষেধাজ্ঞাও মতো চাইতেছি না, তার এতে কাজ করাইতেও চাইতেছি না, ক্ষতিপূরণও চাইতেছি না। আমি চাইতেছি তার সাথে আমি কোনো চুক্তি, মানে তার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না, ছিন্ন ভিন্ন, তার টাকা পয়সাও নিব না, তার এতে কাজ করাইতেও চাই না, তার এতে বিরত রাখতেও চাই না, তার সাথে আমার কোনো কি নাই, সম্পর্কই রাখবো না। এটাই হচ্ছে চুক্তি রদ। তাহলে এখন আমরা গতদিন বেশ সময় নিয়ে পড়েছি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ কখন বলবৎযোগ্য, কখন বলবৎযোগ্য না, তারপরে কখন আদালত ডিগ্রি দিবে দিবে না, কে পেতে পারে কে পেতে পারে না, কার বিরুদ্ধে দিবে কার বিরুদ্ধে দিবে না, এই রিলেটেড বিস্তারিত আমরা আলোচনা করেছি। কিন্তু একটা চুক্তি রোধের মামলা কখন করা যায়? চুক্তি রোধের মামলা কখন করা যায়? চুক্তি রোধের মামলা হচ্ছে তখন করা যায়, একটা জিনিস মনে রাখবেন, আমাদের যখন চুক্তি আইন 1872, আপনারা অবশ্যই এলএলবি তে পড়েছেন, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। সেখানে বলা আছে যখন দুই পক্ষ চুক্তি করবে তখন চুক্তির কতগুলা যোগ্যতা আছে, মানে চুক্তির কতগুলো উপাদান আছে, ওই উপাদান না থাকলে এগুলার চুক্তি বলা যায় না। কি কি? ধরেন একজন মানে দাতা গ্রহীতা থাকবে, একজন দাতা থাকবে কি, অথবা গ্রহীতা, অথবা বলা যেতে পারে একজন অফার করবে আর একজন সেটা গ্রহণ করবে, একজন প্রস্তাব দিবে আর একজন সেটা কি গ্রহণ করবে, এক। তারপরে থাকবে চুক্তির ক্ষেত্রে স্বাধীন সম্মতি থাকবে। স্বাধীন সম্মতি মানে উভয় পক্ষেই এই চুক্তিটা করতেছে কি কারণে, নিজের, তাদেরকে কাউকে ভুল বোঝানো হয় নাই, তাদের কাউকে ভয় দেখানো হয় নাই, তাদের কারোর সাথে প্রতারণা করা
হয়নি, বা তাদের কারোর সাথে মিথ্যা বর্ণনা দেওয়া হয়নি, পুরোপুরি স্বেচ্ছায় এক পক্ষ আর এক পক্ষের সাথে কি করতেছে, চুক্তিটা করতেছে। এরপরে চুক্তিতে অবশ্যই একটা প্রতিদান থাকবে। প্রতিদান, কনসিডারেশন বলে চুক্তি আইনের ভাষায়। মানে আপনি আর একজনকে জমি বিক্রি করলে, তা জমি বিক্রি করা মানে কি, তার কাছ থেকে আমি একটা কি নিচ্ছি, প্রতিদান নিচ্ছি, অবশ্যই একটা প্রতিদান থাকতে হবে। আর তারপরে আর একটা বিষয়, চুক্তির সাবজেক্ট ম্যাটার মানে বিষয়বস্তু অবশ্যই বৈধ হতে হবে। আমি যদি আহ দুষ্প্রাপ্য গাঁজা বিক্রির চুক্তি করলাম, যে আমি এত মন গাঁজা দিব এবং এত মন কিনবে, দুইজনেরই স্বাধীন সম্মতি আছে, প্রতিদানও আছে, সবকিছু আছে, দুইজনই যোগ্যতা মানে 18 বছরের বেশি, কিন্তু চুক্তি জানিয়ে করতেছি সেই বিষয়টা কি, অবৈধ। তো এটা অ্যাকচুয়ালি সম্মতি, এগ্রিমেন্ট, এটা চুক্তি না। এগ্রিমেন্ট আর সম্মতি এক না। চুক্তি আইনের ভাষায় আছে অ্যান্ড এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। মানে যদি কোনো চুক্তিকে আইন দ্বারা বলবৎ করা যায়, যদি কোনো সম্মতিকে আইন দ্বারা বলবৎ করা যায়, সেটারই বলে কি, চুক্তি। তাহলে গাঁজা বেচা কেনার যে সম্মতি, এটা কি আপনি কোর্টে গেলে মামলা করলে হবে যে করবেন যে কি হলো না, যে দুষ্প্রাপ্য গাঁজা বিক্রি করতে চাইছে এখন আর বিক্রি করতেছে না, এটা কিন্তু আপনার সম্মতি, বাট এটা কি না, চুক্তি না। এখন এত কথা বলার মূল কারণ হচ্ছে যে যখন আপনি এক পক্ষ আর এক পক্ষের কাছে চুক্তি করতেছেন, কিন্তু চুক্তির ক্ষেত্রে এক পক্ষ প্রতারণা করছে, বা এক পক্ষ মিথ্যা বর্ণনা দিছে, বা এক পক্ষ মানে ভুল বুঝাইছে, বললো যে আমার এই সিমেন্ট কারখানায় প্রতি মাসে 1000 বস্তা সিমেন্ট উৎপাদন করা যায়, এই নিয়ে দুইজনের মধ্যে চুক্তি হলো। কিন্তু পরে 1 মাস পরে জানা গেল যে এই 1000 বস্তা তো মানে অনেক বেশি হয়ে যায়, 100 বস্তাও প্রতি মাসে উৎপাদন করা যায় না। তাহলে যে এই 1000 বস্তার কথা বলে যে এই যে যে চুক্তিটা করালো, সেই জায়গায় ওই যে যার সম্মতি নিল, এটা কি স্বাধীন সম্মতি ছিল? এটা কিন্তু স্বাধীন সম্মতি ছিল না, সে মিথ্যা বর্ণনা দিছে, মিথ্যা বর্ণনা দিছে, বুঝেন কিনা? আচ্ছা, এরপরে যদি এইভাবে বলা যায় যে আমরা ওই যে মনে আছে কিনা, যে আমি যদি এইভাবে বলি যে ভাই আমার এই জমিটা কেনেন, এই জমি কোনোদিনই বন্যার পানিতে তলিয়ে যায় না, এবং এই জমি রক্ষা করার জন্য বাঁধ নির্মাণের কোনো দরকার নাই, দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। পরবর্তীতে যে কিনলো সে জানতে পারলো যে এই জমি প্রতি বছর হালকা বৃষ্টি হলে বন্যার পানিতে কি তলিয়ে যায়, এবং এর এর জন্য খুব শক্তিশালী একটা বাঁধ নির্মাণ যদি না করা হয় তাহলে জমিকে রক্ষা করা যাবে না। তাহলে বলেন তো, এই জায়গা ওই যে যে কিনলো তার যে সম্মতি নিল, এই জায়গা কি স্বাধীন সম্মতি ছিল? এই জায়গা তার ভুল বর্ণনা দিছে বা তার সাথে প্রতারণা করে সম্মতিটা আদায় করা হয়েছে। তাহলে চুক্তিতে যদি কোনো প্রতারণা থাকে, চুক্তিতে যদি কোনো ভুল বর্ণনা থাকে, সেই চুক্তিটা হচ্ছে বাতিল না, বাতিল যোগ্য, ভয়েড না, ভয়েডেবল। বাতিল যোগ্য মানে হচ্ছে যে যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই যে যে জানলো যে আমার এই জায়গা 500 বস্তা সিমেন্ট উৎপাদন করা যায় না, বা 1000 বস্তা সিমেন্ট উৎপাদন করা যায় না, সেই ইচ্ছা করলে সম্পর্ক রাখতে পারে, অথবা সে ইচ্ছা করলে বাতিল যোগ্য মানে কি, ইচ্ছা করলে বাতিল করতে পারে। বুঝলেন কিনা? বাতিল মানে হলো যেটা শুরু থেকেই বাতিল, আর বাতিল যোগ্য মানে কি, যেটা মানে ঠিকঠাক আছে কিন্তু ইচ্ছা করলে বাতিল করা যায়। বুঝতে পারছেন? জি ভাই। যদি যে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে যদি চায়, মানে যার যার সম্মতিটা ভুল বর্ণনা দেখাই নিল, বা যার সম্মতিটা কি দেখাই নিছে, প্রতারণা করে নিছে, সে যদি চায় যে আমি এই চুক্তি তার সাথে রাখবো না, কারণ সে আমার ভুল বর্ণনা করিয়া, ভুল বর্ণনা দিয়ে এই চুক্তিটা করতে আমার বাধ্য করছে, তাহলে এটারে বলে হচ্ছে কি, আপনার বাতিলযোগ্য চুক্তি। উদাহরণস্বরূপ এভাবে চিন্তা করেন, আমরা সামনে পড়বো যে একজন হিন্দু বিধবা একজন মক্কেল সালাউদ্দিন বুলবুলের কাছে গেল। সালাউদ্দিন বুলবুল বলল যে তোমার সম্পত্তিটা তো পাবে অমুক, তো তুমি এই সম্পত্তি আমার নামে তাড়াতাড়ি লিখে দাও, আমার নামে যদি তুমি লিখে দাও তাহলে তুমি মামলায় হারলেও তো অমুক দেওয়া লাগলো না। তাহলে এই জায়গায় উকিল সালাউদ্দিন বুলবুল সাহেব মক্কেলের অনুচিত প্রভাব খাটাইছে, আনডিউ ইনফ্লুয়েন্স। মনে করেন একজন পীর, সে যদি মুরিদদের কোনো কথা বলে, তাহলে সে ডেফিনেটলি এটা কি, মানে গ্রহণযোগ্যতা বেশি, বিশ্বাস করবে। একজন ডাক্তার যদি রোগীরে বলে এটা করতে হবে, সাধারণ ব্যক্তি বলার চেয়ে উনি বললে সেটার গ্রহণযোগ্যতা কি, বেশি। একজন উকিল যদি মক্কেলরে বলে এটা করতে হবে, এর গ্রহণযোগ্যতা বেশি। অনুচিত প্রভাব খাটাইছে। তো এই যে যে অনুচিত প্রভাব খাটাইয়া বিধবা মহিলা জায়গা নিয়ে নিল, পরবর্তীতে বিধবা মহিলা যদি মনে করে যে এটা বাতিলযোগ্য, কারণ এই জায়গা তো আমার সম্মতি ছিল না, সে আমারে কি খাটাইছে, অনুচিত প্রভাব খাটাইছে, তো এই জায়গা বিধবা মহিলা কি মামলা করতে পারে, যে আমরা উনার কাছে যে আমি জমিটা দিয়ে দিলাম এটা রদ চাই,
আমি জমি দিতে চাই না তার সাথে, কারণ ওই জায়গা সে আমার সম্মতি নিছিল, আমার স্বাধীন সম্মতি ছিল না, এই জায়গা আমার কি ছিল, ভুল বর্ণনা দেখাইয়া সম্মতিটা বা অনুচিত প্রভাব খাটায় সম্মতিটা নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তো নরমালি তাহলে চুক্তিরোধের মামলা করা যায় যদি চুক্তিটা বাতিল নাকি বাতিল যোগ্য। চুক্তিটি বাতিল যোগ্য, বাতিল যোগ্য, যেটা যে ক্ষতিগ্রস্ত সে ইচ্ছা করলে কি করতে পারে, বাতিল করতে পারে। একটু পড়ি দেখেন এবার। যখন চুক্তিভুক্ত দুই পক্ষের মাঝে বিদ্যমান চুক্তিটি, আন্ডারলাইন করেন, বাতিলযোগ্য প্রকৃতির হয়, কি প্রকৃতির, বাতিলযোগ্য, এবং এক পক্ষ অনুচিত প্রভাবের কারণে চুক্তিতে বিশেষ সুবিধা লাভ করে। অনুচিত প্রভাব সেটা বলতেন, কি প্রভাব, এক পক্ষ বিশেষ সুবিধা লাভ করছে, তখন সংক্ষুব্ধ পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত চুক্তি রদ করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 35 থেকে 38 ধারা পর্যন্ত চুক্তি রদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি এইভাবে বলতে পারেন যে যদি কোনো পক্ষ মিথ্যা বর্ণনা দিয়ে, ভুল বিবরণ দিয়ে, অনুচিত প্রভাব খাটিয়ে, প্রতারণা করে অপর পক্ষের সাথে কোনো চুক্তি করে, তাহলে যাকে এই কাজগুলো করা হলো, মিথ্যা বর্ণনা দেওয়া হলো, ভুল বর্ণনা দেওয়া হলো, যে ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ, সে কিসের মামলা করতে পারে, চুক্তি রদের মামলা করতে পারে, যেহেতু চুক্তিটা হচ্ছে কি বাতিল যোগ্য। আচ্ছা দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর ধারা 35 অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে আদালত চুক্তিরোধ সাব্যস্ত, আদালত কর্তৃক চুক্তিরোধ সাব্যস্ত হতে পারে বা চুক্তিরোধ করতে পারে। তিনটা ক্ষেত্রে, নিচের তিনটা ক্ষেত্রে আদালত চুক্তিরোধ করতে পারে। কি কি দেখেন, আন্ডারলাইন করবেন। যে ক্ষেত্রে চুক্তিটি লিখিত এবং বাতিল যোগ্য বা বাদী কর্তৃক বিলোপ, চুক্তিটা অবশ্যই কি হতে হবে বলেন, চুক্তি রদের মামলা করতে হলে চুক্তিটা অবশ্যই কি হতে হবে, লিখিত হতে হবে, অবশ্যই লিখিত এবং বাতিল যোগ্য। তারপরে দেখেন, যে ক্ষেত্রে যে ক্ষেত্রে আপাতত দৃশ্যমান নয় এমন কোন কারণে চুক্তিটি অবৈধ এবং এজন্য বাদীর চেয়ে বিবাদীকে বেশি দায়ী করা যায়। যে ক্ষেত্রে নরমালি বোঝা যাচ্ছে না যে চুক্তিটা কি কারণে অবৈধ, এবং এই জায়গায় বাদীর চেয়ে কারে বেশি দায়ী করা যায়, ওই যে জমি ঠিকই বিক্রি করতে কিন্তু বাদ বিমানের কথা বলে নাই, তাহলে এই জায়গা মিথ্যা বর্ণনা দিচ্ছে বা অনুচিত প্রভাব, ভুল বর্ণনা দিচ্ছে, তাহলে এই জায়গা অবৈধ, কিন্তু কি কারণে চুক্তি থেকে বোঝা যাচ্ছে না। পরেরটা দেখেন, আদালত কর্তৃক বিক্রয় বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়ার পর ক্রেতা বা ইজারা গ্রহীতা আদালতের নির্দেশ মতো অর্থ পরিশোধে ব্যর্থ হলে, আদালত বিক্রয় বা ইজারা চুক্তি বলবৎকরণের আদেশ দিছে এবং বললো যে আপনি বাকি টাকা দেন, বাকি টাকা কি দেন। নর্মালি একটা জিনিস এভাবে চিন্তা করেন, এখন কিন্তু বিক্রয় চুক্তি রিলেটেড মামলা করতে হলে আগেই বাকি টাকা দিয়ে নিতে হয়, জানেন কিনা, কিন্তু 2005 সালের আগে বাকি টাকা দেওয়া লাগতো না। তাইলে এখন মনে করেন যে তানভীর মামলা করছে, 12 ধারার মামলা আনোয়ারুল হক সাহেবের কাছ বিরুদ্ধে, আনোয়ারুল হক সাহেব বললো যে আনোয়ারুল হক সাহেব আপনি তানভীর রে এই জমি বিক্রি করতে বাধ্য, তখন আদালত বললো যে তানভীর তাহলে তুমি চুক্তির অবশিষ্ট 5 লাখ টাকা দিয়ে দাও। তানভীর টাকা দিতে কি ব্যর্থ হয়েছে, তাহলে এই জায়গায় চুক্তি রোধ চাইবে কে জানেন, কে দেবে, আনারুল হক সাহেব। আনারুল হক সাহেব বলবে ইয়ে ওনার দেখেন আমি আপনার কথায় রাজি হইলাম, তারপরেও কিন্তু আমরা টাকা দিতে পারতেছে না, তাইলে এই জায়গা সেই ক্ষেত্রে চুক্তি রদ চাইতে পারে। বুঝতে পারছেন? তাহলে বিক্রয় বা ইজারা চুক্তি সুনির্দিষ্ট কার্যসম্পাদন ডিগ্রি হওয়ার পর ক্রেতা বা ইজারা গ্রহীতা আদালতের নির্দেশ মতো অর্থ পরিশোধে কি হলে ব্যর্থ হলে সেই ক্ষেত্রেও চুক্তি রদ করা যেতে পারে। তাহলে দেখেন উপযুক্ত ক্ষেত্র সমূহে আদালত চুক্তি রদ করার আদেশ দিতে পারে। উদাহরণে চলে আসি আমরা, দেখেন উদাহরণ, একটি মাঠ, আনোয়ারুল হক একটি মাঠ বদরুজ্জামানের নিকট বিক্রয় করলো। মাঠের উপর দিয়ে যাতায়াত করার অধিকার সম্পর্কে আনোয়ারুলের সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল। ওই মাঠের উপর দিয়ে আশেপাশের প্রতিবেশী কি করে, যাতায়াত করে, কিন্তু সে বদরুজ্জামানের নিকট গোপন রাখলো। সে বলছে গোপন রাখছে, কোনো কথাই বলে নাই, তাহলে বদরুজ্জামান চুক্তি রদ নেওয়ার কি কেন অধিকারী বলেন তো, কারণ এই যে হাঁটার যে অধিকার ছিল এটা কি গোপন রাখছে। পরেরটা দেখেন, একজন অ্যাটর্নি, অ্যাটর্নি ধরেন অ্যাডভোকেট, একজন অ্যাটর্নি আনোয়ারুল তার মক্কেল একজন হিন্দু বিধবা ববিতাকে, ববিতার পাওনাদার গণকে প্রতারণা করার উদ্দেশ্যে সম্পত্তি
তার নামে হস্তান্তর করতে প্ররোচিত করলো, বললো যে তোমার পাওনাদারের মামলা এলি তো টাকা পাই, এই জমিতে বেশি টাকা নেবে না, তাড়াতাড়ি জমি আমার নামে দিয়ে দাও। এখানে পক্ষসমূহ সমভাবে দোষী নয় এবং ববিতা হস্তান্তরের দলিল রদ করে নেওয়ার অধিকারী, কারণ ববিতা পরবর্তীতে যখন টের পেলো যে পাওনাদারের বিরুদ্ধে, পাওনাদার তো পরের কথা, আগে তো ইনি সিস্টেমে আমার জমি নিয়ে নিছে, এবং এই জায়গা কি প্রভাব খাটাইছে, ওই যে বললো যে তোমার পাওনাদার নিয়ে যাবে, এই কথা বলেই কি প্রভাব খাটাইছে, অনুচিত প্রভাব, আনডিউ ইনফ্লুয়েন্স। তাহলে এই ধরনের প্রশ্ন সরাসরি প্রবলেমেটিক প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে, বুঝেন কিনা? যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমি সলভ করব, আগে চুক্তিরোধ কাকে বলে, কখন কখন চুক্তিরোধ করা যায় আগে ব্যাখ্যা করব, তারপরে আমি বলবো যে যেহেতু আইনজীবী মক্কেলের উপর অনুচিত প্রভাব খাটাইছে, তার মানে ওই মক্কেল কর্তৃক চুক্তিটা বাতিল যোগ্য, এবং এই কারণে মক্কেল চুক্তিরোধের ডিগ্রি পাওয়ার হকদার। শুনেন, বাস্তবে চুক্তিরোধের মামলা খুব বেশি হয় না, কারণ চুক্তি রদ করে অ্যাকচুয়ালি আপনার কোনো লাভ নাই। লাভ নাই কেন? আহ, আমরা একটু পরে পড়বো যে চুক্তি রদ করার পরে আপনি উল্টা আপনার আপনার চুক্তি রদ করতে ওই বিধবা মহিলারা এবার বলতে পারে যে চুক্তি তো রদ করলাম, তুমি উল্টা ক্ষতিপূরণ দাও। চুক্তি রদের ডিক্রি যে পায় সেই ক্ষতিপূরণ দিবে কারে? যে যার চুক্তি রদ করা হলো তাকে। এই জায়গায় কিন্তু যে ডিক্রি পাইছে সে কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ পাবে না। নর্মালি 12 ধারার মামলার ক্ষেত্রে যে 12 ধারার ডিক্রি পেল সে ক্ষতিপূরণও পেতে পারে, কিন্তু এই জায়গায় চুক্তিরোধ যে পায় সে উল্টা ক্ষতিপূরণ দিবে কারে? যে হারছে তারে। এটা বলছে 38 ধারায়। তাহলে চুক্তিরোধে কিন্তু রিস্ক থেকে যায়, মানে আপনার চুক্তিও রদও করলো, আবার কি ক্ষতিপূরণও দেওয়া লাগতেছে। তাহলে আপনি বলতেন তাই এটা আছে কেন? এটা আছে অনেক ক্ষেত্রে, মানে বিভিন্ন পদক্ষেপ বুঝেন না, জেদের বিষয় আছে না, অনেক ক্ষেত্রে আছে যে ওনার সাথে আমি কোনো চুক্তি রাখতে চাই না, লস হয় হোক ওর সাথে কোনো সম্পর্ক আমি রাখতে চাই না, তখন হচ্ছে কি চুক্তি রদ। দেখেন তামাদি মেয়াদ, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 অনুচ্ছেদ 114 অনুযায়ী চুক্তি রদের মামলার তামাদি মেয়াদ কত দিন? 1 বছর। বলবৎকরণের মামলার তামাদি মেয়াদ কত ছিল? স্যার 1 বছর। এটা কত ছিল? 113। এটা 113। 113, আর এটা 114। আচ্ছা, এখন আমরা চলে আসি, দেখেন যে চুক্তি রদ করতে পারে, ভাই আন্ডারলাইন করেন, চুক্তি রদের মামলা যে কেউ করতে পারে, চুক্তি দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই চুক্তি রদের মামলা করতে পারে, শুধু চুক্তির দুই পক্ষ হওয়ার দরকার নাই। চুক্তির দুই পক্ষ হওয়ার, একটু একটু চিন্তা করেন এইভাবে যে ওই যে একটা মাঠের উদাহরণ দিল না, যে আনারুল হক সাহেব একটা মাঠ বিক্রি করছে কিনতে বদরুজ্জামান সাহেব, কিন্তু মাঠের উপর দিয়ে যে চলাফেরা করার অধিকার ছিল এটা আনারুল হক সাহেব কি বলে নাই। তাহলে এই চুক্তিটা যদি হয়, বল না বললেও বা বললেও ধরেন বলছে, দুইজন রাজি, মানে যে যে কিনবে আর সে বিক্রি করবে তারা দুইজন রাজি, কিন্তু মাঠের উপর দিয়ে যে লোকজন হাঁটে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তারা এই ক্ষেত্রে চুক্তি রোধের মামলা করতে পারে, যদিও তারা চুক্তির কোনো পক্ষ না। বুঝলেন কিনা? চুক্তির পক্ষ আনারুল হক আর বদরুজ্জামান, আনারুল হক হচ্ছে বিক্রেতা, বদরুজ্জামান হচ্ছে ক্রেতা, কিন্তু এই চুক্তি দ্বারা যদি থার্ড পার্টি ক্ষতিগ্রস্ত হয় সেও চুক্তি রোধের মামলা করতে পারে, এবং মামলা করার পরে আদালত বলবে যে ঠিক আছে তোমরা যেহেতু হাট বা হাঁটো চুক্তি রদ করে দিলাম, কিন্তু দুইজনের মধ্যে যে চুক্তি হয়েছে তাহলে ওই দুইজনের একটা ক্ষতিপূরণ তুমি দিয়ে দাও, হাট বা যেহেতু। এই জায়গা বিবাদী হবে কে বলেন দি? এই যে যে ঘটনা বললাম, এই ঘটনা বিবাদী হবে কে কে? ক্রেতা বিক্রেতা উভয়, এই দুইজন হবে বিবাদী, আর যে হাটে সে হবে কি বাদী। তাহলে এই জায়গায় আদালত যদি চুক্তিটা রদ করে, তাহলে ওই যে হাঁটার অধিকার দাবি করতেছে সে বললো ঠিক আছে তুমি হাঁটো, দুজনের চুক্তি রদ করে দিলাম, বাট তুমি ক্ষতিপূরণ দেওয়া দুইজনের এত টাকা। বুঝেন কিনা? তার মানে চুক্তি রদের মামলা কি করতে পারে ভাই? স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। দেখেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 35 ধারা অনুযায়ী লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট, আন্ডারলাইন করেন, যে কোনো ব্যক্তি চুক্তি রোধের মামলা করতে পারে, তাহলে চুক্তি রোধের মামলা করতে পারে যে কোনো ব্যক্তি। তারপরে দেখেন পক্ষগণের উত্তরাধিকারগণ চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট বলে উত্তরাধিকারগণও চুক্তি রোধের মামলা দায়ের করতে পারে। চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ব্যক্তিও মামলা করতে পারে, চুক্তির পক্ষ নয় কিন্তু স্বার্থ আছে এমন ব্যক্তিও মামলা করতে পারে। সহজ কথায় যদি এক কথায় বলি, যদি আপনার সময় থাকে সাইডে লিখবেন, সময় না থাকলে প্রশ্নরে কি করে নিয়ে আসবো?
শর্ট করে বলবো যে যে কেউ চুক্তি রোধের মামলা করতে পারে, তাতে সে পক্ষ হোক বা না হোক। আমার দুই প্রকারের টেকনিকই শিখে যেতে হবে। সময় থাকলে বিস্তারিত লিখবো, না থাকলে কি শর্ট করে লিখবো, বাট সব লিখে আসতে হবে, সব লিখে আসতে হবে। এটা ছিল মোটামুটি চুক্তি রদ। এবার আসেন যে আন্ডারলাইন করেন, ভুলের কারণে চুক্তি রদ করা যায় কিনা। যদি পরীক্ষায় আসে যে শুধুমাত্র যদি ভুল থাকে, কোনো প্রতারণা করে নাই, ভুল সরল বিশ্বাসে কৃত ভুল, যে লেখার দরকার ছিল 101 দাগ আর 102 দাগ, ভুল ক্রমে 160 দাগ ওর সাথে যোগ হয়ে গেছে, এটা কি ভুল? ভুল। যদি শুধু ভুল হয়, বা 103-এর জায়গায় ভুল ক্রমে 104 লেখা হয়েছে, তো এই ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যাবে না। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 36 ধারা অনুসারে শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা প্রিলিমিনারি বহুবার পড়ছি যে শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যায় কিনা। এরপরে আমরা চলে আসি, দেখেন আহ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় কি চুক্তি রোধ চাওয়া যায় কিনা। মানে আপনি 12 ধারার মামলায় চুক্তি রোধ চাইতে পারেন কিনা। আপনি চাইতে পারেন যে ওনার আমার যদি 12 ধারার ডিগ্রি না দেওয়া হয়, মানে অমুককে যদি দলিল বিক্রি করতে আপনি বাধ্য করে আর নির্দেশ নাই দেন, তাইলে আমার চুক্তিটা রদ করা হোক। বুঝলেন কিনা? অর্থাৎ আপনি 12 ধারার মামলার সাথে সাথে চুক্তি রোধও চাইতে পারেন, তবে কখন? আমি যদি কাঁঠাল নাই খাইতে পারি, তাহলে ওর কাছ থেকে আমি অন্য কোনো ফল কিনবো না। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে যদি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পন্ন ডিগ্রি আমার নাই দেওয়া হয়, তাহলে আমি ওর সাথে চুক্তি রদ চাচ্ছি। আমি কোনো সম্পর্কই রাখতে চাই না, আমি ক্ষতিপূরণও চাই না, আমি কোনো সম্পর্ক রাখতেই চাই না। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 38 ধারা, সরি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 37 ধারা অনুযায়ী একটি লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়েরকারী বাদী বিকল্প প্রার্থনা জানাতে পারে যে চুক্তিটি যদি সুনির্দিষ্টভাবে কার্যকর করা না যায়, তাহলে তা রদ করা হোক। বিকল্প ভাবে শব্দটা বলতেন, বিকল্প ভাবে মানে আপনি কি দুইটা জিনিস একসাথে চাইতেছেন? একসাথে চাইতেছেন না, আমি কি চাইতেছি, যে যদি আমারে 12 ধারা ডিগ্রি আমার পক্ষে না দেওয়া যায়, মানে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা না যায়, তাহলে কি করা হোক? রদ করা হোক। এবং বিলুপ্ত হিসেবে ত্যাগ করা হোক। এবং আদালত যদি চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করেন, আন্ডারলাইন করবেন, তাহলে তা রদ করার এবং সেই অনুসারে ত্যাগ করার নির্দেশ দিতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে আসি চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ। তানভীর, তাহলে 37 ধারায় কি বলছে তানভীর? কি কোন 37-এর বিকল্প হিসেবে 12 ধারা? হুম, হ্যাঁ, কি কর, আরে দেখা বাতিলের কথা আসতেছে কেন? স্যার 12 ধারা না আসলে স্যার চুক্তি রদ করতে হবে স্যার, এরকম কিছু না যে আমার হ্যাঁ, চুক্তি 12 ধারায় নির্দিষ্টভাবে আমার বলবৎকরণ যদি হোক মামলা না করতে হোক। চাই, তারে তারে ওই দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র দিতে বলেন, আর সে যদি না দেয়, তাহলে তার সাথে আমার চুক্তিটা রদ করা হোক। স্যার, স্যার একটা প্রশ্ন বলেন, ছিল বলেন, স্যার। বলেন। স্যার এখানে বলছিল যে ওই যে সুনির্দিষ্ট বলবৎকরণের বিকল্প হিসাবে স্যার, এই ক্ষেত্রে কি স্যার মানে যে আমার সুনির্দিষ্ট প্রতিকারের দরকার নাই, আমারে স্যার ক্ষতিপূরণ দেন, কথাটা কি এমন হবে? নাকি স্যার ওই আমারে ওইটা সুনির্দিষ্ট বলবৎ করে দেন, যদি একান্তই না হয় সেই ক্ষেত্রে আমাকে ওই বিকল্প হিসেবে চুক্তি রদের জন্য আবেদন করে দেয়, চুক্তিটা দরকারই নাই স্যার, বিষয়টা কি এরকম হবে স্যার? আমি নর্মালি চাইছি 12 ধারা, তবে আমি জি আদালতে স্যার। বলছি ইউনিয়ন 12 ধারার ডিগ্রি যদি আমার পক্ষে না দেওয়া যায়, তাহলে আমার চুক্তিটা কি করা হোক? রদ করা হোক। এটাই বলছে 37 ধারা, এটাই বলছে। জি স্যার। জি স্যার। আমারে খাওয়াইলে বিরিয়ানি খাওয়ান, না হলে কোনো খাবারই দেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন তানভীর জি সাহেব? স্যার। আচ্ছা, এখন দেখেন চুক্তি রোধের মামলায় ক্ষতিপূরণ 38 ধারা, এটা অলরেডি বলে ফেলেছি
চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ নরমালি যে ডিগ্রিটা পাইছে সে ক্ষতিপূরণ দিবে কারে? অপর পক্ষরে, বিবাদীকে, বিবাদীকে স্যার। বিবাদীকে। নরমালি আমরা ওই সেই আরিফ সাহেবের গল্পে চলে আসি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট তিনটা ধারায় ক্ষতিপূরণ আছে। কয়টা ধারায়? তিনটা ধারায়। তিনটা ধারা হলো 19, 38 আর 38, 41। এখন 41। অনলাইনে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি যে আমাদের এক ছাত্র আছে, একদিন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ানোর সময় এটা উনিই বলছে, আমরা বানাই নাই। সেটা হচ্ছে যে উনি বলতেছে, হাসতেছিল পড়ানোর পরে, তো বলতেছে যে স্যার, যে আমি বিয়ে করছি 38 বছর বয়সে। আমার 38 বছর বয়সে যখন বিয়ে করছি তখন আমার ওয়াইফের বয়স 19 বছর, আর আমার যখন বাচ্চা হয়েছে তখন আমার বয়স 41 বছর। বুঝতে পারছেন? তাহলে এই যে 19, 38 আর 41, এটা বাস্তব জীবনের উদাহরণ। এটা ভুলের আর জীবনে ভুলবেন না। তাহলে সুনির্দিষ্ট প্রতীকের আইনে ক্ষতিপূরণ আছে কততে? 19, 38 আর 38, 41। 41। জি। তো এর মধ্যে এর মধ্যে 19 ধারায় ক্ষতিপূরণ পায় বাদী, নাকি 19 ধারায় যে মামলা করে সে ক্ষতিপূরণ পায়, মানে যে ডিগ্রি পায় সে ক্ষতিপূরণ পায়। আর 38 ধারা ক্ষতিপূরণটা উল্টা, যে ডিগ্রি পাইছে সে ক্ষতিপূরণ দেবে আপাতত। বুঝেন কিনা? আচ্ছা। এবং 41-এও তাই। দলিল বাতিলের ক্ষেত্রেও যে ক্ষতিপূরণ, যে ডিগ্রি পেলো সে ক্ষতিপূরণ দিবে আর একজনকে। তানবীর, বুঝতে পারছেন তো? তানবীরের উদাহরণ কি সোলেটিয়ামে আসবে নাকি? মানে আপনি বিয়ে করছেন কি 22 বছর বয়সে নাকি? দেখেন, যাই হোক। আহ, আচ্ছা দেখেন, তো ভাই আমরা দেখি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 38 ধারা অনুযায়ী চুক্তি বাতিলের রায় প্রদানের ক্ষেত্রে চুক্তি বাতিল কেটে জায়গায় রদ লাগেন। রদ লাগেন, আপনারা কনফিউজড হয়ে যাবেন না। আহ, চুক্তি বাতিলের রায় প্রদানের ক্ষেত্রে আদালত যে পক্ষকে দেখছেন, যে পক্ষকে এরূপ প্রতিকার মঞ্জুর করেছেন সেই পক্ষের তরফ থেকে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজন অনুসারে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। মানে যার পক্ষে রায় দিতে সে দিবে ক্ষতিপূরণ কারে? অপর পক্ষকে। এই ধারা অনুসারে বাদী একসঙ্গে, আন্ডারলাইন করেন, চুক্তি রদ ও ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারে না। মানে বাদী বলতে পারে না যে ওর না, যে তার সাথে আমার চুক্তিটা রদ করা হোক এবং সেই সাথে আমি এত টাকা ক্ষতিপূরণও চাই। এটা কি বলতে পারবে? এটা বলতে পারবে না। বরং চুক্তি রদ করলে সে আরো উল্টা ক্ষতিপূরণ দিতে পারে যদি আদালত আদেশ দেয়। তো 38 ধারা অনুসারে যার বিরুদ্ধে চুক্তি রোধের ডিগ্রি প্রদান করা হয় তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। যার বিরুদ্ধে, দেখছেন, ক্ষতিপূরণের পরিমাণ আদালতের সুবিবেচনার উপর নির্ভর করে। প্রত্যেক মামলার নির্দিষ্ট অবস্থা অনুসারে আদালত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবে। তো চুক্তি রোধের এই ছিল আমাদের 35, 36, 37 আর 38। তো আমাদের আলম ভাই বলেন তো যে 38 ধারায় কি বলছে? 38 ধারায় কি বলছে? বিপক্ষের বিরুদ্ধে, বিরুদ্ধে বলছে না উনি? বিরুদ্ধে কি? আপনি মামলা করতেন, আপনি বললেন যে সালাউদ্দিন বুলবুলের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, আমাদের চুক্তি রদ করা হোক। এবং আদালত আপনার পক্ষে আদেশ ডিক্রি দিতে, আদালত বলল ঠিক আছে, সালাউদ্দিন বুলবুলের সাথে সম্পর্ক রাখা হলো না, চুক্তিটা রদ করা হলো। বাট আলম সাহেব, আপনি এত টাকা ক্ষতিপূরণ দিবেন কারে? সালাউদ্দিন। এটাই বলছে 38। এটাই বলছে 38। এই কি হয়েছে আপনার? আপনার বাসা দেখাশোনা আমি করি, যে বেনজির আহমেদের ভাইয়ের সঙ্গে পাশে বাসা। বেনজির টাকা এসে তার ভাইয়ের বাসা। বড় নষ্ট হয়ে গেছে, সব দায়িত্ব আমার। তার বাড়াইছে ফোন করছি। যে কোনো এক দোকানে যায় বেনজির আহমেদের কথা বলে বাকি নিয়ে আসেন, উনি এসে দেবেন। দেখেন,
আচ্ছা দেখেন, মোটর নিয়ে পড়তেছেন তো, লেখলেনও না আবার পড়াও শুনলেন না, পরে তো বাসায় যায় মাথা মোটরের মতো ঘুরবে না। দেখেন, দেখেন, এ একজন আইনজীবী। আমরা প্রবলেমেটিক প্রশ্নগুলো দেখি, এগুলো আসতে পারে সরাসরি ভাই। এ একজন আইনজীবী, একজন হিন্দু বিধবা, বি তার মক্কেল। বি এর পাওনাদারকে প্রতারণার মাধ্যমে ঠকানোর উদ্দেশ্যে এ বি কে তার সম্পত্তি এ বরাবর হস্তান্তর করতে প্ররোচিত করেন। এ বরাবর ইহা হস্তান্তর দলিল করে দেন। বি হস্তান্তর দলিলটির বিষয়ে এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারেন। কেউ যদি হিন্দু বিধবার জমি নিয়ে গেছে, তাহলে ওনার প্রতিকার কি? চুক্তি রদ করা, চুক্তি রদ করা। তো দেখেন, ঘটনা বর্ণনা আমরা সবাই মোটামুটি জানি যে যে প্রশ্ন জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হচ্ছে কি ঘটনার বর্ণনা। তো ঘটনার বর্ণনা দেখেন, ওই যে এ বরাবর হস্তান্তরের দলিল করে দেন, এটা হলো ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় দেখেন, বি হস্তান্তর দলিলটির বিষয় এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারেন কিনা তা আলোচনা করতে। এবার আমরা যদি এই প্রশ্ন ধরেন, আমরা যদি না পড়ি, এটা আলোচনা করবো কেমনে বলেন তো? আপনি কিভাবে লিখবেন? তানভীর বলেন তো, এটা ধারণা দেন তো, এই প্রশ্ন না পড়ে বলেন আপনি কিভাবে লিখতেন? দেখতেছেন কি আবার? এদিক তাকান। হ্যাঁ। নিজের মতো করে মানে কি? আইনগত পর্যালোচনা কেমনে লিখবেন সেটা বলুন। হ্যাঁ। আগে আপনি বলবেন চুক্তি রদ কি, কখন চুক্তি রদ করা যায়, তারপরে বললেন যে চুক্তি রদ করার পরে তারপরে আপনি বলবেন যে যেহেতু এই জায়গায় আইনজীবী অনুচিত প্রভাব খাটাইয়া তার হিন্দু বিধবার জমি নিয়ে নিছে, তার মানে চুক্তির ক্ষেত্রে হিন্দু বিধবার স্বাধীন সম্মতি ছিল না। তো এই ক্ষেত্রে হিন্দু বিধবা কর্তৃক চুক্তিটি বাতিল যোগ্য। আর বাতিল করবে কিসের মাধ্যমে? 35 ধারার মামলা। তাহলে এই ক্ষেত্রে হিন্দু বিধবা কি মামলা করতে পারে? 35 ধারায় চুক্তি রদের মামলা দায়ের করতে পারে। নর্মালি যে কোনো প্রবলেমেটিক প্রশ্ন সলভ করার নিয়ম হচ্ছে, এই জায়গায় যেভাবেই থাক না কেন, আগে কোন ধারায় পড়ছে ধারাটা আলোচনা করবে, তারপর ধারার সাথে ওই প্রশ্নের ফ্যাক্টটা মিলাবে, ব্যাখ্যা দেবেন, এই তো শেষ। দেখেন, আলোচ্য অংশে এ মূলত অযাচিত প্রভাব বা অনুচিত প্রভাব বলতে পারে, ইংলিশে বলে আনডিউ ইনফ্লুয়েন্স, বিস্তারের মাধ্যমে হিন্দু বিধবা বি এর নিকট থেকে সম্পত্তি হস্তান্তর করে নেয়। এরূপ অযাচিত প্রভাবের ফলে উক্ত চুক্তি বাতিলযোগ্য বলে বিবেচিত হবে। কি যোগ্য বলেন তো? বাতিলযোগ্য। তাছাড়া ধারা 35-এর বক্তব্য অনুযায়ী আপাতত দৃশ্যমান নয় এমন কোন কারণে চুক্তি অবৈধ হলে বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা হলে আদালত লিখিত চুক্তি রদ করতে পারে। আলোচ্য ঘটনায় এ কর্তৃক বি এর সম্পত্তি হস্তান্তরের জন্য প্ররোচিত করার জন্য তাদের হস্তান্তর চুক্তি অবৈধ বলে গণ্য হবে, এবং এখানে বি এর চেয়ে বিবাদী একে বেশি দোষী করা যায়। মানে এই জায়গায় বাদী হচ্ছে তো বি, আর বিবাদী তো অ্যাডভোকেট, তাকে বেশি দায়ী করা যায়। তাই বি হস্তান্তরের দলিল রদ করিয়ে নিতে পারবে। সুতরাং বি চুক্তি রদের ডিগ্রি পেতে। এখন প্রতিপক্ষ এসে যদি বলে যে না, বি রে তো আমি জোর করি নাই, মানে এর বি রে তো আমি জোর করি নাই, সে তো নিজের ইচ্ছাই লিখে দিতে, তাহলে আমি কেমনে আমি তার অনুচিত? আপনি বললেন যে জোর করে নাই, ঠিক আছে, বাট তোমার সাথে মক্কেলের সাথে আইনজীবীর সম্পর্কটা কিরকম? এটা কিন্তু একটা প্রভাব বিস্তারকারী সম্পর্ক, বুঝলেন কিনা? মানে মক্কেল এই জায়গায় ওই যে আমরা সাক্ষ্য আইনের কত দ্বারা 111 সক্রিয় হস্তার সম্পর্ক, সক্রিয় হস্তার পীর মুর্শিদ, তারপরে আপনার ডাক্তার রোগী, শিক্ষক ছাত্র, পিতা মাতা, তারপরে আপনার এই যে অ্যাডভোকেট, মক্কেল, নাকি তানভীর? জি, হ্যাঁ, চুক্তি রদ করা যেতে পারে। তাহলে তানভীর, আপনার সক্রিয় হস্তার সম্পর্ক কার সাথে? কার সাথে? জি। না ঠিক আছে, উত্তর স্যার, ঠিক আছে। সক্রিয়তা- স্যার, কেন, আপনার ছাত্রকের সাথে আপনার সক্রিয়তা সম্পর্ক না? স্যার একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ বল। স্যার ওই যে লাস্টের যে লাইনটা, যে তাই বি হস্তান্তর দলিল রোধ করিয়ে নিতে পারবে, ওইখানে স্যার আর একটা লাইন যোগ করা যায় না স্যার? এবং 38 ধারা মতে ওই স্যার যে অ্যাডভোকেট ছিল স্যার, ওনারে স্যার উনি ওই যে ক্ষতিপূরণ
জন্য স্যার দেবে স্যার, এই কথাগুলো বলা যায় না স্যার? হ্যাঁ বলতে পারেন, কিন্তু এই জায়গায় তো বি এর প্রতিকার জানতে চাইছে। আপনি যদি ক্ষতিপূরণের কথা বলেন তাহলে ক্ষতিপূরণটা পাবে কে? ওই যে স্যার, তার বিরুদ্ধে কোনো অ্যাডভোকেট। অ্যাডভোকেট স্যার। জি হ্যাঁ স্যার, জি বলতে স্যার। পারে। মানে হ্যাঁ কিন্তু এই জায়গায় যদি চুক্তি রদ করে তাহলে আদালত ইচ্ছা করলে বিধবারে বলতে পারে যে আপনি অ্যাডভোকেটকে এত টাকা দিবেন, বাট এই জায়গায় দিবে বলে মনে হয় না, কারণ এই জায়গায় সক্রিয় হস্তার সম্পর্ক ছিল। নর্মালি ক্ষতিপূরণ দেয় কোন ধরনের, আমি একটা উদাহরণ দিছি। ওই যে দুই পক্ষ চুক্তি করলো, তৃতীয় পক্ষ এসে মামলা করতে মাঠের উপর দিয়ে হাঁটে, বুঝলেন কিনা, সেই ক্ষেত্রে হলো নর্মালি দেয় কি ক্ষতিপূরণ। জি স্যার, জি স্যার। লিখলে তো ভুল হবে না, না স্যার? না না, ভুল হবে না, ভুল হবে না। জি স্যার। বুঝতে পারছেন? এবার আসি দেখেন, জটিল একটা সমস্যামূলক প্রশ্নে এসেছিল একবার আহ, নবম বিজিএস পরীক্ষায়। সেটা হচ্ছে যে দেখেন, যে বাদী এ, একটু পড়ি, যে বাদী এ বিবাদী বি সি ডি এবং ই এর বর্গাকার। এ জায়গা বিবাদী কয়জন? চারজন। কে কে? বি সি ডি এবং ই। এবং এই চারজনের বর্গাকার কে? মানে এই চারজনের জমি বর্গা করে হচ্ছে এ। বুঝতে পারছেন? আচ্ছা, বিবাদের সত্য সংক্রান্ত বিষয়গুলি জ্ঞাত থেকে বাদী এ 9/9/1978 তারিখে রেজিস্ট্রিকৃত দলিল মূল্যে 10,000 টাকার বিনিময়ে 63 শতক জমি ক্রয় করে। তাহলে এই জায়গা জমি ক্রয় করছে কি? এ। কার কাছ থেকে? বি সি ডি, এই চারজনের থেকে ক্রয় করছে। এবং এই লাইনটা দেখছেন আন্ডার, সত্য সংক্রান্ত বিষয়গুলি জ্ঞাত থেকে, মানে সে জানতো এদের কি আছে, সত্য। আচ্ছা, যেহেতু সে দীর্ঘদিন ধরে তাদের জমি কি করে, বর্গা করে। চুক্তি কিন্তু হয়ে গেল। পরবর্তীতে নিরীক্ষাক্রমে বাদীর অবগতিতে আসে যে তার খরিদা জমিতে বিবাদীগণ শুধুমাত্র, আন্ডারলাইন করে গোল দেন, 4/1 মালিক ছিল। পরবর্তীতে সে জানতে পারছে যে সে যে 63 শতক জমি কিনছে তার মধ্যে বিবাদীগণ মালিক কত অংশ ভাই? মানে 63-রে 4 দিয়ে ভাগ করে যা হয় সেটা, মানে প্রায় 16 ভাগ নাকি। এবং সে কারণে অবশিষ্ট 4/3 জমিতে বাদীর কোনো সত্ত্ব অর্জিত। পরবর্তীতে সে জানতে পারছে যে 63% মধ্যে বিবাদী প্রকৃত পক্ষে মালিক হলো ধরেন 16%, আর বাকি যে 48% এটার মালিক বিবাদীগণ না। তাই বাদী বিবাদীগণের নিকট হতে বিনিময় মূল্যের 7,500 টাকা ফেরত পাওয়ার জন্য বলছেন অর্থের মামলা করে। কয় টাকা ফেরত পাওয়ার জন্য? কি মামলা করে? অর্থের মামলা করে। একটু বুঝেন দেখেন, কারণ যদি 4/1 মূল্য হয় মানে 10,000 টাকা তো পুরোটা, তাহলে যদি তারা 4/1 মালিক হয় তাহলে 10,000-এর 4/1 কত? 2,500। তাহলে 2,500 ছাড়া, আর যেহেতু 4/3 মালিক তারা না, তাহলে সে অর্থ ফেরত চেয়ে মামলা করছে কত টাকা? 7,500 টাকা। কি মর্মে চাইলো? যে আপনাদের এইটুকু কি নাই, শব্দ নাই। এই প্রশ্নটুকু বুঝতে পরীক্ষার হলে আপনার মাথা যাবে গরম হয়ে যাবে, একা একা এইটুকু বুঝতে, বুঝতে পারছেন? মাথায় মাঝে মাঝে হাত দেবেন, দেখবেন যে গরম হয়ে গেছে। তখন যে পরীক্ষক আছে তারা বলবেন যে কাছে তারা একটু ফু দেন মাথায়, যে মাথাটা টান খাও। দেখেন, দেখেন, বিচারকালে এরূপ যুক্তি উপস্থাপিত হয় যে, আন্ডারলাইন করবে। আচ্ছা দেখেন ভাই, তো সে কি মামলা দায়ের করছে? অর্থের মামলা। বিচারকালে এরূপ, এটা আন্ডারলাইন করেন, বিচারকালে এরূপ যুক্তি উপস্থাপিত হয় যে মামলাটি সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইন 1877-এর, আন্ডারলাইন করবেন 35 ধারায় বাড়িত এবং মূল মালিক এদেশ ছেড়ে ভারতে চলে যাবার কারণে বিবাদীগণের দখলীয় 4/3 জমি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে। মানে একবার সে জানলো যে 3 ভাগের মালিক তারা না, আবার পরে সে বলতেছে, জানতেছে যে এই সম্পত্তি অর্পিত সম্পত্তিতে
পরিণত। অর্পিত সম্পত্তি কি যেটা বোঝেন না তাদের বলি, যে এই হিন্দুরা এই সম্পত্তি দেশে রাইখে যা বিদেশে চলে গেছে, ভারতে চলে গেছে, তাদের সম্পত্তির কি বলে? অর্পিত সম্পত্তি। তো এই জায়গা বলতেছে যে পরবর্তীতে এরূপ যুক্তি উপস্থাপিত হয়। যুক্তি দেখছেন, এটা কিন্তু আদালত বলে না, এটা কি বলছে? যুক্তি। যে এটা 35 ধারায় বাড়িত, মানে 35 ধারায় এখানে কোনো প্রতিকার পাওয়া যাবে না। আর মূল মালিক এদেশ ছেড়ে চলে যাওয়ার কারণে বিবাদীগণ 3/4 অংশ জমি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে। কিন্তু উক্তরূপ দাবির সমর্থনে আন্ডারলাইন করেন কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত, মানে দাবি করছে বাট কোনো সাক্ষ্য দেখানো যায়নি। বাদী কি চুক্তি রদের অজুহাতে, এটা হলো মেইন কথা, আন্ডারলাইন করেন, বাদী কি চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী? চুক্তি রদে কি বিনিময় মূল্য পাওয়া যায় ভাই? চুক্তি রদে ক্ষতিপূরণ যদি যায়ও, কে দেবে কারে? এই বর্গাদার দেবে ওই 4 জন রে, বুঝেন কি না? উনি কিন্তু তাহলে চুক্তি রোধের মামলায় কি বিনিময় মূল্য ফেরত পাবে? পাবে না। আর উনি প্রথমে অর্থের মামলা করছে, আবার বলতেছে যে চুক্তি রোধের মামলা করে বিনিময় মূল্য ফেরত পাবে কিনা। অ্যাকচুয়ালি চুক্তি রোধের মামলা করে বড়জোর কি করা যায়? চুক্তি রদ করা যায়, কিন্তু বিনিময় মূল্য কিন্তু ফেরত পাওয়ার অধিকারী হবে না। তো একটু পড়ি দেখেন, ঘটনা বর্ণনা তো আমরা লিখলামই। বিচার্য বিষয় এবং আইনগত পর্যালোচনাটা দেখেন যে আলোচ্য অংশে বাদী চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পাবে না। আলোচ্য ঘটনা থেকে বোঝা যায় যে বাদী খোলা চোখেই বিবাদীর সত্য আছে কিনা তা জানার সুযোগ নিয়ে জমি ক্রয় করেছে। কেন সে কারণ সে দীর্ঘদিন যাবত কি ছিল? বর্গাদার ছিল। তাছাড়া তিনি উক্ত সম্পত্তির ভোগ দখলে আছেন, আবার দখলেও আছে কি উনি। তর্কিত সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের অধীনে যাওয়ার আশঙ্কা থেকে তিনি চুক্তি রদের মামলা করেছেন, তা নিতান্ত কি অমূলক। কারণ সরকার থেকে এরূপ সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সাক্ষ্য প্রমাণ নেই, কারণ ওই মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ দেখানো হয়নি। কেবলমাত্র ধারা প্রসূত বিষয় থেকে এ মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া বিবাদীগণ তাদের লেনদেনে কোনরূপ প্রতারণা করেনি, তারা তো কোনো প্রতারণা করেনি, তাই 35 ধারার অধীন চুক্তি রদের মামলা গ্রহণীয় নয়। এছাড়া চুক্তি রদের মামলায় বাদী নিজে ক্ষতিপূরণ চাইতে পারে না, পারে কিনা বলেন? পারে না। এবং আদালত চাইলে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ন্যায়পরায়ণতার দাবিতে ক্ষতিপূরণ দিতে পারে এবং বাদী চুক্তি রোধের অজুহাতে বিনিময় ফেরত পেতে হয়। সিদ্ধান্ত দেখেন, সুতরাং বাদী চুক্তি রোধের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী হবেন। বেশ প্যাচের কথা, বাট আপনি আপনার মতো ব্যাখ্যা করবেন যে সে তো জানি শুনে ক্রয় করছে, আর সে যদি চুক্তি রোধের মামলা করেও চুক্তি রোধের মামলায় সে কিন্তু বিনিময় মূল্য ফেরত পাওয়ার অধিকারী হবে না, আপনার ইও পাবে না, কিও পাবে না, ক্ষতিপূরণও পাবে না। তো আমরা পরের পরের প্রশ্নটা দেখি, দেখেন। এক্স একটি বাড়ি জেড এর নিকট বিক্রয় করলো। বাড়িটির আঙিনা দিয়ে ওয়াই এবং তার বাড়ির সকলের যাতায়াতের অধিকার ছিল, যা এক্স জেনে শুনে জেড এর নিকট থেকে গোপন রাখছে। কি রাখছে? গোপন রাখছে। তাহলে জেড এর কি কোনো প্রতিকার আছে? অবশ্যই আছে, যেহেতু গোপন রেখে চুক্তিটা করছে, সেই চুক্তিটা বাতিলযোগ্য নাকি? তাহলে আমি আগে 35 ধারা ব্যাখ্যা করব, তারপরে বলবো যে যেহেতু সে গোপন রেখে কাজটা করছে, তাই সে চুক্তি রোধের মাধ্যমে প্রতিকার পেতে পারে। বুঝলেন কিনা? তাহলে এটা আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না, একই কথা। আচ্ছা, আমরা এখন এই দলিল সংশোধন পড়ার আগে একটু চলে আসি ভাই চুক্তি রোধের মামলার মানে আরজির মুসাবিদা। খুব ইজি, মুসাবিদা খুব ইজি। আমি এইভাবে বলবো যে মোকাম অমুক আদালত, ক সমান সমান বাদী বনাম অমুক সমান সমান বিবাদী। তারপরে বলবো বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35-এ ক ধারা 35 ধারায় মামলা আবেদন, কায়দাত মূল্য দিব। তারপরে আমি এইভাবে চিন্তা করব, দেখেন, যে বাদী অমুক তারিখে মামলাটা দায়ের করছে, বিবাদী হলো করজন, লোভী, দুশ্চরিত্র, যা যা বলা যায় সব বলার পরে তারপরে বলবেন যে তার সাথে অমুক তারিখে আমার একটা জমি বিক্রয়ের চুক্তি হয়। সে যখন জমি বিক্রয়ের চুক্তি করতে, সে বলছে এই জমি কখনো বন্যার পানিতে তলিয়ে যাবে না এবং বাঁধ নির্মাণ করার কোনো দরকার নাই। পরবর্তীতে যখন 1 মাস পরে বাদী জানতে পারলো যে এই জমি খুবই মানে তলিয়ে যাওয়ার খুবই আশঙ্কা রয়েছে এবং শক্তিশালী বাঁধ নির্মাণ করা দরকার, বাদী যখন এটা জানতে পারলো, তখন সে চুক্তিরোধের নির্দিষ্ট তামাদি মেয়াদের মধ্যেই যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে চুক্তিরোধের মামলা দায়ের করেছে এবং অন্যান্য কারণ সমূহ শুনানিকালে উপস্থাপন করা হবে। বা এভাবে বলতে পারেন যে বাদী পক্ষে যদি চুক্তিরোধের আদেশ না দেওয়া হয়, তাহলে বাদী কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। অমুক মত অবস্থায়
যে ন্যায় বিচারের সাথে বাদীপক্ষের চুক্তি রোধের আবেদন মঞ্জুর করতে মর্জি দেয়। এরপরে আপনি তফসিল বর্ণিত ভূমি দিয়ে দিলেন যে জমির পরিমাণ এত, বামে এত, ডানে এত, চৌহদ্দি এই, তারপরে আপনি সত্য পাঠ, যা সাধারণত প্লিডিংস এর সাথে দেয় কি, সত্য পাঠ, প্লিডিংস এর সাথে দেয় সত্য পাঠ। আমরা কিন্তু নর্মালি আপনাদের আরজি লেখা শিখাচ্ছি, কিন্তু যদি আসে লিখিত জবাব, সিস্টেম কিন্তু একই। ওই যে ক সমান সমান, তখন খ সমান সমান দিবেন বিবাদী, ক সমান সমান দিবেন বাদী, তারপরে বলবেন যে বিষয় সুনির্দিষ্ট প্রতিকারের 35 ধারায় বাদী কর্তৃক দায়েরকৃত 35 ধারা মামলার প্রেক্ষিতে লিখিত জবাব, দায়দার মকদ্দমা দায়দার মূল্য এত টাকা, তারপর বিবাদী পক্ষের বিনীত নিবেদন। এই যে মানে বিবাদী, বুঝতে পারছেন একই কথা। হ্যাঁ, জি। তাহলে দেখেন যে আদালত, বিজ্ঞ সহকারী জজ আদালত গোপালগঞ্জ এত, ক সমান সমান বাদী, খ সমান সমান কি বিবাদী, বিষয় সুনির্দিষ্ট প্রতিকারের 35 ধারা মতে চুক্তি রোধের মকদ্দমা, মকদ্দমা দায়দার কত টাকা, 4 লাখ টাকা। 4 লাখ মানেই সহকারী জজ। বাদী পক্ষের বিনীত নিবেদন। এই যে বাদী মাসুদ আগের দিন একটা অদ্ভুত কথা বলছে যে স্যার মূল মামলা লেখা শিখতে হবে। তো মূল মামলা লেখা শিখতে হবে, সে ওই যে আশেপাশে দেখে যে আর দিত আপনার 100-150 পেজ, ওইটাই লেখা শিখতে হবে। এখন আপনি কি ওই আরজি কি এই জায়গায় লিখলে হবে ভাই? মানে আপনি লিখবেন এই ফরম্যাটে, বাট ওই মামলার তো প্রেক্ষাপট আলাদা, বিস্তারিত বিবরণ দিতে হবে, বাট ফরম্যাট কিন্তু দেখবেন যে একই। কোথায়? আপনার ছোট ভাই কি প্র্যাকটিস করে? দাঁড়ান, কি প্র্যাকটিস করে? তার এই যে আর কথা বলতেছি কিসের? সে তো সময়ের আবেদন, সময়ের আবেদন এই সেই তা আছে তাই। ওই উনি সময় আবেদনই লেখে, তাছাড়া আর কিছু। তারপর এই এটা হলো আরজি, আপনার মূল দেওয়ানি মামলা। মূল দেওয়ানি মামলার আরজি দেখছেন? অনেক বড় বড়, এবং আপনার এই পড়তে গেলেও বিষয় যেমন আরজিতে কি বলছে এটা বুঝতেও আপনার অনেক সময় দরকার। তাহলে দেখেন, এবং আরজি, আরজি লেখে কোন কাগজে জানেন? আপনারা বার কাউন্সিল যে কার্টিস পেপার দেন সেই কাগজে। তো বাদী পক্ষের বিরুদ্ধে নিবেদন। এই যে বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে, অন্যদিকে বিবাদী একজন প্রভাবশালী দখলবাজ ভূমিদস্যু আইন অমান্যকারী লোক, এগুলা থাকবেই। বিবাদী খ গত এত তারিখে 12ই ডিসেম্বর 4 লক্ষ টাকা মূল্যে তফসিল বর্ণিত জমি বিক্রয়ের জন্য। এখন অনেকে বলেন যে স্যার কখন তফসিল দিব আর কখন কখন তফসিল দিব না। এই যে আমি হেতুবাদে লিখে দিচ্ছি তফসিল বর্ণিত ভূমি, মানে নিচেই তফসিল কি আছে। কয়ের সাথে চুক্তিবদ্ধ হয়, যেখানে বিবাদী আশ্বাস দেয় যে তফসিল বর্ণিত ভূমি কখনোই বন্যার পানিতে তলিয়ে যাবে না এবং এর জন্য বাঁধ নির্মাণের কোনোই প্রয়োজন নাই। ওই দিনই বিবাদী বাদীর নিকট হতে বায়না এত টাকা গ্রহণ করে এবং অনুকূলে একটি বায়না দলিল সম্পাদন করে দেয়। বায়না চুক্তিতে শর্ত আরোপ করা হয় যে পরবর্তী 3 মাসের মধ্যে চুক্তির বাকি মূল্য বিবাদী বাদীর নিকট মানে হতে গ্রহণ করে কয়ের বরাবরে একখানা কবলা দলিল সম্পাদন রেজিস্ট্রি করে দিবে। কিন্তু বায়না চুক্তি সম্পাদনের 1 মাস পরে জানতে পারে, বাদী জানতে পারে যে তফসিল বর্ণিত ভূমি প্রতি বছরই বন্যায় পানিতে তলিয়ে যায় এবং এর জন্য শক্তিশালী বাঁধ নির্মাণ করা আবশ্যক। বিবাদী এরূপ প্রতারণার কথা জানতে পেরে বাদী সামাজিক সময়কালের মধ্যেই চুক্তিরোধের মকদ্দমাটি আদালতে দায়ের করেছে। আদালত মকদ্দমাটি শুনতে এবং বিচার করতে এখতিয়ার সম্পন্ন। বাদী মকদ্দমার দায়দার মূল্য অনুযায়ী প্রয়োজনীয় কোর্ট ফি পূর্বক প্রদান পূর্বক এবং প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করেছে। যেহেতু বিবাদী প্রতারণা করে চুক্তিটি করেছে, তাই বাদী পক্ষে চুক্তিরোধের আদেশ না দিলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা কারণ বিবেচনা পূর্বক ন্যায় বিচারের স্বার্থে, হ্যাঁ জি, এটা ক খ দিয়েও লিখতে পারেন অথবা প্যারা আকারেও লিখতে পারেন, আপনার ইচ্ছা। তফসিল বর্ণিত সম্পত্তির বিষয়ে বাদী এবং বিবাদীর মধ্যে বিদ্যমান বায়না চুক্তির আদেশ রদের আদেশ দিতে এবং বাদীর অনুকূলে বিবাদীকে মকদ্দমার ব্যয় প্রদানের আদেশ দিতে। ব্যয় চাইতে পারি, ব্যয় ব্যয় তো চাওয়া যায়। ওই যে আমরা খরচ করছিলাম না, যে আপনার জেনারেল কস্ট, কম্পেনসেটরি কস্ট এন্ড কস্ট ফর ডিলে, সেটা আর কি জেনারেল কস্ট চাইলাম।
আর আদালতের বিবেচনা মতো অন্যান্য প্রতিকার যা বাদী আইনগত ন্যায় বিচার পাওয়ার হকদার তা বাদীকে প্রদানের আদেশ দিতে মর্জি হয়। এবং আদালতের এমন আদেশে বাদী পক্ষ কি থাকবে, চিরকৃতজ্ঞ থাকবে। তফসিল দেখেন, জমির পরিমাণ 5 কাঠা, মৌজা খাট্টা, RS নং এত, গোপালগঞ্জ, পূর্বে কবরস্থান, পশ্চিমে রাস্তা, উত্তরে স্কুল, দক্ষিণে হাসপাতাল। আপনি বলে দিতে পারেন যে পূর্বে তানবীরের বাড়ি, পশ্চিমে নুর ইসলাম ভুঁইয়ের বাড়ি, দক্ষিণে ইয়ার বাড়ি, সালাউদ্দিন বুলবুলের বাড়ি। আর আর এক দিক যেটা বাকি থাকে সেটা বলবেন যে খাল আছে। সত্য পাঠ, উপরোক্ত আর যে যাবতীয় বিবরণ আমার বক্তব্য সত্য সঠিক জেনে আমার নিযুক্ত অ্যাডভোকেটের চেম্বারে বসে নিজ নাম স্বাক্ষর করলাম। দরখাস্তকারী স্বাক্ষর, বাদী আমার পরিচিত, আমার সামনে নিজ স্বাক্ষর প্রদান করেছেন অ্যাডভোকেট। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চুক্তি রদ। বেশ ভালো করে পড়তে গেলে সময় লেগে যায়। আজকে আপনাদের এই পর্যন্ত থাক। আর আগামী দিন আমরা দলিল সংশোধন, 3টা জিনিস পড়বো আগামী দিন: দলিল সংশোধন, দলিল বাতিল, আর ঘোষণামূলক। খুবই গুরুত্বপূর্ণ। কি ভাই? হ্যাঁ, পড়া দিব। পড়া হচ্ছে যে আপনাদের পড়াটা দিয়ে দিই দাঁড়ান। আজকে দেখেন যারা আসে নাই, পড়ার বইতে আসে নাই, লেখার বইতে। এটা আপনাদের ক্ষতি ভাই। 9 আদেশ হয়ে গেছে না? ডিগ্রি দেরিও তো হয়ে গেছে, আপিল হয়ে গেছে, এখতিয়ার হয় না বোধহয়। এখতিয়ার হয়েছে। তাহলে আহ 8 করে না, 8, 8 আর 10। 8-এ আছে হলো কি ওডি অল্টার পার্ট এমনিটি, আর 10-এ আছে হলো দেওয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয়, দেওয়ানি মামলার বিভিন্ন স্তর। 8 আর 10। ভাই এরপরেও যারা পড়বেন না, দেখেন আপনাকে কত সুযোগ। যখন আমরা পড়লাম তখন এক একটা করে পড়ছি, তখন পড়তে পারতেন। আবার এখন পড়া দিচ্ছি, এখনো পড়ার সুযোগ আছে। এখনো যারা পড়বেন না আর কিন্তু হবে না। তো আজ বুঝবেন।